কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাথে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হয় বেশ কয়েকজন। পুলিশের গাড়ি থেকে আসনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। জামায়াত ইসলামের এমপি আমির হামজার উপর অতর্কিত হামলার অভিযোগে এবার গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এর গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। এদের নাম মেনশন করে আমি আজকে মামলা দেবো। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে হেপিনুরের দল পুরো দল কঠিন পরিস্থিতিতে করেছে। কুষ্টিয়ার এমপি এবং জামায়াত নেতা আমির হামজার উপর অতর্কিত হামলার অভিযোগে এবার কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান। হ্যাঁ দর্শক, এই রাশেদ খান বিএনপিতে পদ পাওয়ার পর থেকেই সে যেন একটা অন্যরকম কিছু পেয়ে গেছে। তার কথাবার্তা দর্শক, এমনকি টক শোতে যে ভাষা ব্যবহারগুলি ইউজ করে দর্শক, সেটা কিন্তু একেবারে নিকৃষ্ট। মানুষকে মানুষ বলেই গণ্য করে না এই রাশেদ খান। এমনকি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে নানাভাবে কিন্তু এই কুষ্টিয়া 4 আসনে জামায়াতের নেতাকর্মীদের উপর নানা রকম নির্যাতন চালাচ্ছে রাশেদ খান। আর সেই ধারাবাহিকতায় কিন্তু গত 2-1 দিন আগেই কিন্তু আমির হামজার গাড়ি বহরে কিন্তু কঠিন হামলা করেছে। আর সেটা নিয়ে কিন্তু দর্শক ইতিমধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে রাশেদ খান এমনকি আমির হামজা। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এবার এই রাশেদ খানের বিরুদ্ধে দর্শক মামলা, এমনকি কঠিন সাজার মুখে পড়তে যাচ্ছে রাশেদ খান। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সেদিন কি হয়েছে এবং রাশেদ খানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেটা আপনারা আমির হামজার মুখেই শুনুন। তারপর আপনারা বিস্তারিত কমেন্ট করে জানিয়ে যাবেন এই রাশেদ খান সম্পর্কে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আগে আপনাকে সেই আমির হামজার বক্তব্যটি শুনিয়ে নিয়ে আসি। বিভিন্ন মানুষের খোঁজ খবর নিয়েছি, সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকি। থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে, আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনের তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম, আব্দুল খালিক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা, এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেবো। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়ত হওয়ার কারণে লাগে না, আমার কাঁচ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে এবং লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেভ করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরে মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেবো, মামলা তো করবো এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্য। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। সরকার আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে।
এই সমস্ত ছোটখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করি মামলা করি লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন, এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব, অ্যাটেন্ড টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছে আমি তাদের নামে মামলা দেব। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে ভিপি নুরের দল, পুরো দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। এমনকি ভিপি নুর নিজেই তার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ভিপি নুরের প্রতিমন্ত্রিত্ব থাকে কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতির ফল এগুলো। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ছেলেদের উপর যতটুকু সিম্পেথি ছিল, যেহেতু তারা কোটা সংস্কার আন্দোলন করেছে, অনেকে আরো নানান সময় আন্দোলন করেছিল, সেই সিম্পেথি একদম উঠে গেছে। একদম রাশেদ খান, মেনন, হাসানুল হক ইনুদের কাতারে নিয়ে জনগণ ওদেরকে গালাগালি করছে, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনো দাম দিচ্ছে না। দর্শক, এর মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন ভিপি নুরের মাল ফাঁস করা হবে। এখন সবকিছু রেডি করেছে, সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন রাত 8টায় তিনি পাবলিশ করবেন। তো এতে ভিপি নুর অলরেডি বলেছেন যে এটা এআই দিয়ে তৈরি। তার মানে নূর অলরেডি বুঝেছেন যে খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে, অগ্রিম বলে দিয়েছেন এআই দিয়ে তৈরি। পাবলিশ করার আগে এআই দিয়ে তৈরি এটা কেন বললেন? এর কারণ হচ্ছে তার জিনিস ইলিয়াসের কাছে গেছে। আপনি অপেক্ষা করেন, দেখবেন তোলপাল লেগে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি, অতি চালাকি, তার ফল এখন পেতে হবে। এক, ইলিয়াস গণ অধিকার পরিষদ এমনিতেই অস্তিত্ব সংকটে, তাদের দলের ওইরকম কোনো গুরুত্ব নেই, ব্যক্তি নির্ভর দল, সেই ব্যক্তিও এখন ধ্বংস হয়ে যাচ্ছে। ভিপি নুরের লেজিটিমেসি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন, ভিপি নুরকে এখন আর কিন্তু ভিপি নুর বলে না মানুষ, সবাই বলে পিপিনুল, পিপিনুল ভাইয়া। লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, সেই ভাড়া করা লোক ধরা পড়েছে ক্যামেরায়, এমন ভাবে লোক ভাড়া করেছে বলতেও পারে না যে কার প্রোগ্রাম এসেছে, টাকার বিনিময়ে, বলে পিপিনুল। এই পিপিনুল ভাইয়া আমার অত্যন্ত স্নেহের এবং কাছের ছোট ভাই, একটা কঠিন ধরা খাচ্ছে। দর্শক, কেমন লাগে এখন এই যে চালাকি করতে গেছো গণ অধিকার পরিষদের ছেলেরা, যা তা বলছো আমির হামজার বিরুদ্ধে, এমপির গাড়িতে হামলা করতে গেছো, মায়ের টুকটাক খেয়েছে ভিপি নুরের লোকেরাও, অতি উৎসাহী হয়ে আগ বাড়িয়ে এমপির গাড়িতে হামলা করার মতো স্পর্ধা তোমরা কেন দেখিয়েছো? আর সেটা করতে গিয়েছো বলেই কিন্তু আমাদের এখন এই অবস্থা। তো দর্শক, ওদিকে ভিপি নুরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমির হামজার গাড়িতে এবং আমির হামজার বাড়িতে ব্যক্তি আমির হামজার উপর গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের হামলার পর ভিপি নুরের নাওয়া খাওয়া কোনো কাজ কর্ম কিছু নেই। তার একমাত্র রাজনীতি আমির হামজার বিরুদ্ধে লেগে থাকা। এটা কি কোনো রাজনীতি? একটা দল, একজন প্রতিমন্ত্রী, তিনি 24 ঘন্টা একজনের বিরুদ্ধে লেগে থাকবেন, ওইটা নিয়ে ডিল করতে তাকে হিমশিম খেতে হবে। এই ফাও ঝামেলায় কেন জড়াবো? ভিপি নুরের স্ত্রী হয়তো বলছে যে তুমি কেন এই ফাও ঝামেলায় জড়াতে দিলে তোমার ছেলেপানদেরকে, এখন তোমার ঘুম টুম নষ্ট, এখন তোমার কি লিঙ্কটিং ফাঁস করে দেয়, কি অবস্থা, না আবার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হুনোস। তো দর্শক, গত 3 দিনের নুরুল হক নূরের ফেসবুক পোস্ট যদি দেখেন বা গণ অধিকার পরিষদের ছেলেদের ফেসবুক পোস্ট যদি দেখেন, এদের কোনো রাজনীতি নাই, কোনো কাজ নাই, সংসার নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু না, একমাত্র কাজ আমির হামজা। আমির হামজাকে নিয়ে পড়ে আছে। একজন প্রতিমন্ত্রী, তার 24 ঘন্টার কাজ আমির হামজাকে ডিল করা। আমির হামজা কি করলো, কাউকে ধরেছে কিনা, আবার জামাতের লোকজন নাকি হামলাকারীদের বাড়ির আশেপাশে মহড়া দেয়, কখন ধরে রাস্তাঘাটে পিটায় বলা যায় না, আবার এই বলে সেই বলে, এক একটা নিয়ে আসে। এর মধ্যে আবার ইলিয়াস খেলা ঘুরিয়ে দিয়েছে। তো দর্শক, ইলিয়াস কি ফাঁস করে আমরা দেখার অপেক্ষায়, পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিভিন্ন লিখেছেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় জামাত রাজনীতি করতে পারবে, প্রশ্ন ছুড়ে দিয়েছে। বিভিন্নকে আমি মেধাবী রাজনীতিবিদ মনে করি, কিন্তু এটা তো বাচ্চা সুলভ এবং শিশু সুলভ মূর্খর মতো একটা প্রশ্ন। আরে আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করে তো আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপি যদি জামাতের দিকে মুখ ফিরিয়ে নেয়, এটা বুঝে না যে বিএনপি তাহলে রাজনীতি করবে কাকে নিয়ে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, জামাতকে নিষিদ্ধ করলে পালাতে হয়, তাহলে বিএনপির কি পালানোর শখ জেগেছে? তাহলে এই কথা বলে কি জন্য? আর দেখেন, নিষিদ্ধের ভয় দেখাচ্ছে, মানে কত বড় গর্ধ, মানে এদের ব্রেন কাজ করে না, এখন ব্রেন কিছুই কাজ করবে না। ইলিয়াস একদম খেয়ে দিবে। জামাতের মতো মূর্খ নেতা কর্মীরা কি এই উপলব্ধি করতে পারে? দেখেন, এখানে মারামারিটা গণ অধিকার পরিষদের সাথে, এই ভয় দেখায় বিএনপি দিয়া।
আরে বিএনপি তো তোমাকে 2 দিন পর লাত্তি দিয়ে সরিয়ে দিবে, এটা কি তুমি জানো? তুমি নিজে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছো না? তারেক রহমানকে কটূক্তি করেছো না? পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছো না? এখন আসছো বাবা বিএনপি দিয়ে ভয় দেখাতে। আর বিএনপি কি এত বোকা? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমির হামজার কথাগুলিতে শুনতে পেয়েছেন। এগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয় না যে এই কাজটি আদৌ পরিকল্পিত হয়েছে, পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। কারণ জামায়াতের এমপিরা অন্ততপক্ষ দর্শক মুখের বলিতে যাই বলুক না কেন, এমনিতে দর্শক তারা কিন্তু অনেক সুশৃঙ্খল, যেটা কিন্তু দর্শক আমাদের সংসদের স্পিকার কিন্তু বলেছে যে জামায়াতের এমপিরা অত্যন্ত সুশৃঙ্খল এবং তাদের নিয়ম কানুন মেনেই কিন্তু তারা চলে। আর সেই সুবাদে দর্শক বলছি যে এই আমির হামজার উপর যে হামলাটি হয়েছে সেটা কিন্তু একেবারে অতর্কিত হামলা ছিল। আর যার ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগের তীর কিন্তু একে অপরের উপর কিন্তু ছোড়া হচ্ছে। তবে দর্শক, আমরা একজন নিরপেক্ষ দর্শক হিসেবে এতটাই চাই যে প্রকৃত দোষী যে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না হোক আইনের মাধ্যমে, তবেই কিন্তু দেশ সুন্দর এবং সুশৃঙ্খল হবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন এটা? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। আরেকটি কথা দর্শক না বললেই নয়, এতক্ষণ ধরে যত ভিডিওগুলি এবং ফুটেজগুলি আপনারা দেখেছেন সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক।